জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ হারের পর প্রশ্নের মুখে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব কি 2027 বিশ্বকাপ পর্যন্ত টিকতে পারবে? বিসিবিতে কী হচ্ছে তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলামের সাথে। মাঝার, আমরা একটা গুঞ্জন দেখতে পাচ্ছি মেহেদী হাসান মিরাজ হয়তোবা 2027 বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে নাও থাকতে পারেন। কি হচ্ছে বিসিবিতে? কঠিন প্রশ্ন, তবে এটা আলোচনা আছে। আলোচনা মানে কি, এটা আনুষ্ঠানিক না, মানে একটা কনসার্ন আছে যে 27 সালের বিশ্বকাপ হবে সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে। সেখানে মিরাজ প্রত্যেকটা ম্যাচে একাদশে খেলতে ডিজার্ভ করেন কি না, এটা একটা আলোচনা, মানে এটা একটা ধারণা, এটা একটা চিন্তা ভাবনা। কিন্তু মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বোর্ডে। মানে আপনি অনেক জায়গায় দেখতে পারেন, আমরা আলোচনা করতে পারি, আমরা সংবাদ করতে পারি, প্রস্তুত করতে পারি সংবাদ, যে আসলে কী কারণে মিরাজের ক্যাপ্টেন্সি না থাকা বেটার বা শুধুমাত্র প্লেয়ার হিসেবে খেলা বেটার, এটা হতে পারে। কিন্তু বোর্ডে কোনো আলোচনা নেই, কারণ মিরাজের অধীনেই সবশেষ 4টা সিরিজ বাংলাদেশ জিতেছে ঘরে মাটিতে। আপনি অস্ট্রেলিয়াকে হারিয়েছেন, আপনি নিউজিল্যান্ডকে হারিয়েছেন, আপনি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছেন, আপনি পাকিস্তানকে হারিয়েছেন। তো হঠাৎ করে তাকে বাদ দেওয়া হবে না। যদি বাদ দেওয়া হয়, সে জায়গায় অন্য কাউকে নিয়ে আসা হয়, তিনি খারাপ করলে কি হবে? আলোচনা হবে না যে আপনি কোন প্রক্রিয়া নিয়ে আসেন। আপনি একবার বাদ দিয়েছেন শান্তকে, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বাদ দিয়েছে, সেটা নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। তামিমা যদি এখন বাদ দেন মিরাজকে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া, আলোচনা হবে না? অবশ্যই হবে। এবং ওই যে সাউথ আফ্রিকাতে ভালো করতে হবে, সেটাও মাথায় রাখতে হচ্ছে। এবং সেখানে মিরাজ সবশেষ দুটো বিশ্বকাপে 23 অথবা 19 বিশ্বকাপ যখন খেলেছেন, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ম্যাচ খেলেননি। প্রত্যেকটা ম্যাচে ফুল বল করবেন তেমনটাও নয়, খেলবেন প্রতিপক্ষ অনুযায়ী, খেলবেন কন্ডিশন অনুযায়ী, এবং সেটাই তার মূল ভূমিকা। প্রত্যেকটা ম্যাচে সাউথ আফ্রিকা কন্ডিশনে খেলবেন। আপনি তো ইন্ডিয়া এগেনস্টে খেলতে চাইবেন না, আপনি তো অস্ট্রেলিয়া এগেনস্টে এমন স্পিনার খেলাতে চাইবেন না, তখন হয়তো আপনি রিশাদকে খেলাবেন, তখন হয়তো আপনি লেফটি স্পিনার খেলাবেন, আর 3জন পেসার লাগবে আপনার কন্ডিশনে। সো এইসব বিষয়ে মানে ভাবনা আছে, পরিকল্পনা আছে, কিন্তু আনুষ্ঠানিক আলোচনা নেই। যদি মিরাজ দারুণ কিছু করেন ইন্ডিয়া সিরিজে, যেটা হওয়ার কথা, যদি সাউথ আফ্রিকাতে ট্যুর আছে, খুব ভালো একটা রিহার্সাল সেখানে হবে, যদি ভালো করেন তাহলে থাকবেন না কেন? তাকে তো রাখা হয়েছে এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, তারপরে বিদায় হবে। কিন্তু আপাতত এই গুঞ্জন আছে, চিন্তাভাবনা আছে, পরিকল্পনায় থাকতে পারে, কিন্তু কোনো ধরনের বিসিবি মিরাজের সাথে কথা বলেননি, বিসিবির কোনো কর্মকর্তা কথা বলেননি, ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রেশার দেননি, ক্যাপ্টেন্সি থাকবেন কি থাকবেন না কথা হয়নি। সো আপাতত সবাই অপেক্ষা করছে সামনের দুই সিরিজের জন্য। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে আলোচনা হলো, যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি বলছেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি মেহেদী হাসান মিরাজের দুর্ভাগ্য হয়ে যায়, মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সম্ভাব্য অধিনায়ক কারা হতে পারেন? আমরা কয়েকটি নাম আলোচনায় দেখতে পাচ্ছি। মাঝার, আপনার কি মনে হয় যদি মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়া হয়, সম্ভাব্য অধিনায়ক কারা হতে পারেন? বিশ্বকাপের মতো একটা মঞ্চ, তার আগে হয়তো দলকে নতুনভাবে সাজাতে হবে, নতুন অধিনায়ক আসলে কারা হতে পারেন? মিরাজ যে পারফরমেন্স করেছেন, মানে অ্যাজ এ ক্যাপ্টেন ছাড়া 101 ম্যাচের মধ্যে ব্যাট করেছেন, তার গড় ছিল 22। ক্যাপ্টেন হিসেবে যখন ব্যাট করেছেন তার গড় চলে গেছে 27-এ। বোলার হিসেবেও কিন্তু গত 2 বছর 3 বছর ভালো করেছেন। গড় কমেছে, যেটা হওয়া খুব জরুরি ছিল, ইকোনমি কমেছে, যেটা খুব ভালো করেছেন। কিন্তু মানে পারফরমেন্স কিন্তু খারাপ হয়নি। আমরা সবসময় চিন্তা করি যে মেহেদী হাসান মিরাজ কি সাকিব আল হাসান কিনা, যেমন সাকিব আল হাসান হতে পারবেন না, মানে এত বড় ইম্প্যাক্ট রাখতে পারবেন। আমরা সবাই জানি যে এই যে এতগুলো ম্যাচ খেলেছেন, 125 বা 26টা ম্যাচ খেলেছেন, তার ব্যাটিং হোক বোলিং হোক একটা মিডিওকার, এবং তাকে নেওয়াই হয় এই কারণে 40 রান দিয়ে 1 উইকেট নেবেন, বা আপনার ধরেন 25-26 রান করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবচেয়ে বিশ্বকাপ এইভাবেই খেলেছেন, দুটো কখনোই কিন্তু 5টা উইকেট পাননি, সর্বোচ্চ 4টা উইকেট পেয়েছেন 2টা বা 3টা ম্যাচে। তো আমি বলবো যে হঠাৎ করেই আমরা মানে মিরাজের মধ্যে সাকিবকে খুঁজলে সমস্যা, এবং 4টা সিরিজ জয়ের পর আমরা বাদ দিতে পারবো না। সো আমি বলবো প্রক্রিয়া অনুযায়ী করা হোক, এটা আমি প্রথমে বলতে চাই। আর যদি চেঞ্জ করা হয়, মানে ওই যে পরিকল্পনা চিন্তা করে, ভালো করার চিন্তা করে যদি চেঞ্জ করতে হয়, 2 সিরিজ পর চেঞ্জও করে, তখন অপশন মনে হয় আমার কাছে একটাই। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই 2টা অপশন আছে, একটা লিটন দাস টি-20 অধিনায়ক, একটা আছে ওডিআই অধিনায়ক, সেখানে টেস্ট অধিনায়ক শান্ত আছেন। তো শান্তকে ওডিআই আনা যায় কিনা, যিনি কিনা এর আগে ওডিআইতে ক্যাপ্টেন্সি করেছেন। আমিনুল ইসলাম বুলবুলের সময় তাকে মানে অযৌক্তিক নিয়ম ভেঙে বাদ দেওয়া হয়েছে, এবং তিনি রাগ করে কিন্তু ছেড়ে দিয়েছিলেন। তো আমি বলবো যে আপনি এই 2টার মধ্যে অপশন যদি থাকে, আমি 100% বলবো যে শান্ত বেস্ট চয়েস, এবং শান্তই হওয়া উচিত। লিটন দাস অনেক সময় প্রেশারে পড়ে গেলে মাঠে বাইরে এলোমেলো করে ফেলেন, এবং ওডিআইতে রিসেন্ট ব্যাক করেছেন, মানে আমরা দেখেছি 27 বা 28 ইনিংসে ফার্স্ট টাইম এখানে 50 করেছেন। সো এইসব কথাও ওঠে।
এবং দুইটা টিমের ক্যাপ্টেন্সি নিয়ে লিটন অনেকটা এলোমেলো হতে পারেন, যেটা এর আগে 3 দলে ক্যাপ্টেন্সি করেও কিন্তু শান্ত এলোমেলো হননি। আমরা তাকে বাদ দিয়েছি বা টি-20 খারাপ করেছেন, ঠিক আছে, কিন্তু কোনো এলোমেলো হননি। আপনি যদি দেখেন যখন ক্যাপ্টেন ছিলেন, যখন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে সর্বোচ্চ রান করেছেন, এরপরেও ভালো করেছেন। হ্যাঁ, ইকোনমি তার স্ট্রাইক রেট খারাপ ছিল, বাদ দেওয়া হয়েছে। ওডিআইতে যখন ক্যাপ্টেন ছিলেন তার গড় ছিল 60-এর উপর, 2টা সেঞ্চুরি, 3টা হাফ সেঞ্চুরি ছিল বা 11 ম্যাচে, দারুণ করেছেন। টেস্টে তো মোটামুটি ভালো করেননি, তো তার ওর সে প্রেশারটা পড়ে না, ভালো নেতৃত্বটাকে উপভোগ করেন। তো আমার মনে হয় সব কিছু মিলিয়ে, বন্ডিং মিলিয়ে, অতীত অভিজ্ঞতা মিলিয়ে শান্ত বেস্ট রিপ্লেসমেন্ট, শান্তই বেস্ট সুটেড একজন অধিনায়ক হবেন। হ্যাঁ, আমি এটাও বলেছি এর আগে, যখন শর্ট টার্ম হলে, যেমন আমরা জাকিরকে ক্যাপ্টেন্সি দিয়েছিলাম, শর্ট টার্ম হলে আমরা কেন বোলারদের দিব না? শান্ত লং টাইম খেলছে না, তাসকিন লং টাইম খেলছে, তাসকিনকে আমরা কেন দিব না? তাসকিন তো একশো বলতে পারেন যে আই ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ টিম, মানে তাদের তো সেই অভিজ্ঞতা দরকার, সেই সুযোগটা দরকার। কারণ আপনি ধরেন বাংলাদেশের ইতিহাসে একমাত্র মাশরাফি ক্যাপ্টেন ছিলেন যিনি কিনা পেস বোলার। এর আগে ছিলেন খালেদ মাহমুদ সুজন, কিন্তু তার নামের ভাষা থাকে অলরাউন্ডার। হ্যাঁ, ওই সময় আপনি হয়তো হাসবেন যে ভাই তিনি অলরাউন্ডার ছিলেন, বেশিরভাগ সময় আলোচনা করতে অলরাউন্ডার হিসেবে। সো সেদিক থেকে আমি এটা বলতে চাই যে শান্তই বেস্ট পসিবল একটা ক্যাপ্টেন, এবং এটা বলতে হবে যে শুধু পসিবল না, আমি বলতে চাই যে তাকে দেওয়া উচিত। অন্য কাউকে দিলে আবার আগের মতো কেওয়াস সৃষ্টি হবে, ঝামেলা হবে, একটা দলাদলি হতে পারে, একটা কি বলে সিন্ডিকেট হতে পারে। সেটা আমি 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 আপনি বলতে ভাই আপনি কী হবে ভাই, আমি ভাই আমার অভিজ্ঞতা বলছি, আমার জানাশোনা থেকে বলছি, আমার ইনফরমেশন থেকে বলছি যে ভাই এখানে অনেকে বলবে ভাই শান্তর কথা আপনি আবার বলেন। আমি বলি ভাই পারফরমেন্স দেখে বলছি, আমি অভিজ্ঞতা দেখে বলছি, আপনার সামনে পারফরমেন্স আছে এবং আগে কি করেছে আপনি সে দেখতে পারবেন। সো আমি সেই দিকে বলবো যে একটাই অপশন, যদি কোনো কারণে মিরাজকে বাদ দিতে হয়, বাদ দিয়ে বাধ্য হয় বা না রাখতে হয়, তাহলে শান্তই সেটা বেস্ট হবে এবং শান্তকে রাখা উচিত। আমি আবারও বলছি যে আমি চাই না এইভাবে হঠাৎ করেই মিরাজকে বাদ দেওয়া হোক। মিরাজ অন্তত আগামী 2টি সিরিজ ভারতের এগেনস্টে এবং সাউথ আফ্রিকার সফরে কেমন করেন, কীভাবে দল চালান, তার পারফরমেন্স কী, দল কেমন করছে সেটা দেখে সিদ্ধান্ত নিক। যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি বলছিলেন, মেহেদী হাসান মিরাজই হয়তো বা সামনের 2টা সিরিজে অধিনায়ক দায়িত্বে থাকবেন, কিন্তু সম্ভাব্য বিকল্প শুধু নাজমুল হোসেন শান্ত বর্তমান দল একদম পারফেক্ট বিকল্প হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে লিটন দাসের নাম আলোচনায় থাকলেও তার পারফরমেন্সটা অনেকটা অধিনায়ক দায়িত্ব পালনকালে ঠিক থাকে না। দর্শক, আজ আমরা বিদায় নিচ্ছি। ক্রীড়াঙ্গনের সকল খবর পেতে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে যুক্ত থাকুন। ধন্যবাদ।